আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এইচএসসি এবং আলিফ 2026 ব্যাচের প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ ক্লাসে। তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু ঝটপট জানিয়ে দেবা। আমরা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা। এইচএসসি এবং আলিফ 2026 সালের তোমার যত পরীক্ষার্থী বন্ধুরা আছে তাদের প্রত্যেককে ঝটপট একটু ক্লাসটিতে মেনশন করে দাও। আমাদের এর পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম উচ্চারণের প্রথম অংশটুকু। উচ্চারণে কিন্তু হচ্ছে টোটাল 5 মার্ক থাকে। এখানে দু ধরনের কোশ্চেন হয় আমরা জেনেছিলাম। এক ধরনের কোশ্চেনে আপনার কোশ্চেন থাকে রচনামূলক, যেখানে 5 মার্কের জন্য আপনাকে আসতে পারে অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ লেখেন, সংবৃত উচ্চারণ লেখেন, বিবৃত উচ্চারণ লেখেন, বফলার উচ্চারণ, বা যে কোনো ধরনের কোশ্চেনই হতে পারে। আমরা বেশ কিছু কোশ্চেনও পড়বো। আমরা উচ্চারণের উপর টোটাল 2টো ক্লাস নিতে চেয়েছিলাম, কিন্তু না, আমরা টোটাল উচ্চারণের উপরে 3টা ক্লাস নেব, আর একটা নেব কোশ্চেন সলভিং ক্লাস। তো টোটাল উচ্চারণের উপর আমাদের 4টা ক্লাস হবে। তার ভিতরে ফার্স্ট ক্লাসটা হয়ে গেছে, আজকে সেকেন্ড ক্লাস হবে। কে কোথা থেকে দেখতেছেন এইটা একটু ঝটপট অবশ্যই জানিয়ে দেবেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন। এবং যারা এইচএসসি 25 ব্যাচের আছেন, আপনারা কিন্তু আপনাদের জুনিয়র ব্যাচ অর্থাৎ এইচএসসি 2026 ব্যাচের বাচ্চা কাচ্চাগুলোকে ঝটপট জানিয়ে দেবেন, একটু মেনশন করে দেন। হ্যাঁ, এই ক্লাসটা সকলের জন্য উন্মুক্ত, যদি এটি আমাদের পেইড ব্যাচের ক্লাস। আমিও একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে চেক করে দেই, দেখি এখানে দেওয়া হলো কিনা। আপনারা আপনাদের ফ্রেন্ডদের গ্রুপগুলোতে ক্লাসটির লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন, অথবা ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারেন। আমরা জি, আচ্ছা, গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। সবাই একটুখানি জানাবেন যে সাউন্ড এভরিথিং ক্লিয়ার কিনা। আর একটা বিষয়, যারা ক্লাসটিতে জয়েন করছেন না, এই যে এইখানে দেখবেন যে হচ্ছে ওই যে লাভ রিয়াক্ট বা কেয়ার রিয়াক্ট দেওয়ার সুযোগ আছে, ওই রিয়াক্টটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন। পিডিএফ দেন নাই, আই হাই কি বলে, সিলেট থেকে ভাইয়া আহমেদ সিয়াম, ঠিক আছে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এইচএসসি 25 নাই, আপনি কেন এই ক্লাসে রে? আপনার না একদিন পরে অন্য সাবজেক্টের পরীক্ষা। দেখেন, আহ, এটা দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা চলেন আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দেই। আর ওয়েট না করে, আমাদের সাথে অলরেডি 100-র উপরে ফ্রেন্ড আমাদের সাথে জয়েন করেছে। আম, আমাদের আজকে দুটো পেজ থেকে লাইভ হচ্ছে। ওকে, কিন্তু স্যার দুটো পেজ একসাথে দেখা যাচ্ছে না, না? না, আপনি দুটো একসাথে দেখতে পারবেন না, কারণ হচ্ছে আপনার কমেন্ট একসাথে পড়তে পারবেন না, আলাদা আলাদা ভাবে পড়তে তো হবে। ভিউ একসাথে হচ্ছে না, দুটো আলাদা আলাদা হচ্ছে। হয়তো হুম। কারণ একটা ওকে, মানুষ তো ডাবল ট্যাপ ইউজ করে, ডাবল ক্লিক ইউজ করে। ওকে, আসেন আমরা শুরু করছি। ভাই, আপনি কি সাবজেক্টে পড়েন? আচ্ছা, আমি ঢাকা ইউনিভার্সিটির আম, কলা ভবনের একটা ডিপার্টমেন্টে পড়ি। ওকে চলেন, এটা বলবো, হ্যাঁ, একটু ক্লাসে থাকেন তাহলে বলবো। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা উচ্চারণ পড়ছিলাম। উচ্চারণের আম, আমরা ফার্স্ট 12টা রুলস পড়ে ফেলছি। আমরা টোটাল আরো 12টা রুলস আজকে পড়বো। আজকের ক্লাসে আমরা মাত্র আর 12টা রুলস পড়বো। এরপরে আমরা নেক্সট ক্লাসে, নেক্সট, এই দেখেন আমি আপনাদের একটু দেখায় নেই। এখানে আমি 12টা রুলস রেখেছি। আর এরপরে যখন 24টা রুলস হয়ে যাবে, 24টা রুলস হয়ে যাওয়ার পরে আমরা এই এই কোশ্চেন সলভিং এ যাব না। কোশ্চেন সলভিং পরে করব। তাহলে কি করব ভাইয়া, এই 24 পর্যন্ত অর্থাৎ 12টা রুলস পড়ানো হওয়ার পরে আমি আপনাদেরকে কিছু কোশ্চেন পড়াবো। আমি লাস্ট দিন এইটা রেডি করেছি, যে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, সংবৃত 5টি, বিবৃত 5টি, এ ধ্বনি উচ্চারণের নিয়ম, বফলা উচ্চারণের নিয়ম, বফলা উচ্চারণের নিয়ম। আমি আপনাদের টোটাল 6 থেকে 7টা কোশ্চেন একদম নোট করে রেডি করিয়ে দেব। যদি কোনো কারণে আপনি কোনো উচ্চারণের শুদ্ধ উচ্চারণ না পারেন, আপনি যেন কোশ্চেনটাও পারেন। যেহেতু আপনি এইখানে আমাদের কাছে টাকা দিয়ে পড়তেছেন, শুধু শর্টকাট শিখিয়ে দিয়ে আপনাকে পাশ করানো আমার সঠিক কাজ হবে না। আপনি যেন সকল দিক থেকে যোগ্য হয়ে গড়ে উঠতে পারেন, সেইভাবে রেডি করে দেওয়া আমার দায়িত্ব। তো সেই জায়গা থেকে আমরা উচ্চারণের উপর আরো দুটো ক্লাস নেবো আজকের পরে। আজকে আমি 24টা রুলস শেষ করিয়ে দেবো, বাট নেক্সট ক্লাসে আমি হচ্ছে কোশ্চেন পড়াবো 6টা, এবং তারপরের ক্লাসে আমি প্রিভিয়াস ইয়ারের সকল কোশ্চেন সলভিং করাবো, প্র্যাকটিস করাবো। আচ্ছা, আমাদের সোমবারের পরবর্তী পরীক্ষা, আমি আলিমের ক্লাস করছি। ওকে, দেখেন,
শব্দের আমরা কিন্তু শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমরা লেট না করে আজকের ক্লাসটি আমাদের টেকনিক্যাল কারণে এমনিতেই অনেক দেরিতে শুরু হয়ে গেছে। আম, ভাইয়া রাজশাহী থেকে, ওকে ঠিক আছে, মানবিকের ছাত্র হয়ে দেখছেন। এইটা কিন্তু এসএসসি 26 ব্যাচের বাচ্চাদের ক্লাস। হ্যাঁ, আপনাদের 26 ব্যাচের অথবা 27 ব্যাচের যত ছোট ভাই এবং বোনেরা আছে 26 ব্যাচের সেই পিচ্চিগুলোকে একটু এই ক্লাসটিতে মেনশন করে দেন। আমরা কি আর দেরি করার দরকার আছে? আমরা সেই 40 শুরু করছি, এখন অলরেডি 50 বেজে গেছে, 150 জন দেখতেছেন। ওকে, দেখেন আচ্ছা দিয়ে দেবে। মেধা চৌধুরী বলছে ভাইয়া ইংলিশের পিডিএফটা দেওয়া হয়নি। ভাইয়া দিয়ে দেবে, পিডিএফটা হয়তো রেডি করা আছে, জাওয়াত স্যারের এক্সাম চলতেছে। আমিও বলে রাখি, আমারও না আগামী মাসের আগস্টের হচ্ছে 6 তারিখ থেকে আমারও ডিপার্টমেন্টের সেমিস্টার ফাইনাল। 6 তারিখ, 10 তারিখ এবং হচ্ছে আপনার 16 তারিখ মেবি। তো আমার নিজেরও সেমিস্টার ফাইনাল আগামী সপ্তাহের শুরুতে। তো আমাদের যে জাওয়াত স্যার, আপনাদের যিনি ইংলিশ পড়ান, উনি হচ্ছে ল ডিপার্টমেন্টে পড়ে, ওনার ল ডিপার্টমেন্টের এখন সেমিস্টার ফাইনাল চলতেছে, ইয়ার ফাইনাল। তো ভাইয়া এত ব্যস্ত ওনার নিজের ডিপার্টমেন্টের পড়াশোনা নিয়ে, উনি অফিসেও আসে না, ফোন টোন বন্ধ করে শুধু পড়ে সারাদিন। বুঝছেন, আপনাদের তো পড়াবে, আপনাদের সবগুলো ক্লাস নেবে, সবগুলো পিডিএফ দেবে, বাট উনার তো আগে পাস করতে হবে কিনা, সেই জন্য উনি একটু সিরিয়াস আছে। আম, আগামী সপ্তাহের দিকে স্যারের এক্সাম শেষ হয়ে যাবে, তারপরে দেখবেন যে ধুমায় শুধু আপনাদের যত পিডিএফ যত ক্লাস সবকিছু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে যদি দয় ব যুক্ত থাকে, দয় ব যুক্ত বর্ণ থাকলে দ এবং ব উভয় উচ্চারিত হবে। তাহলে উভয় উচ্চারিত হবে যদি দয় ব যুক্ত বর্ণ থাকে। শব্দে দয় ব যুক্ত বর্ণ থাকলে দ এবং ব উভয় উচ্চারিত হবে। উদ্বেগ, উদ্বেগ আমরা নর্মালি কি বলি, বলে আমি তাকে নিয়ে খুবই উদ্বেগের ভিতর আছি। উদ্বেগ না, উদ্বেগ, উদ্বেগ, উদ্বেগ। লেখেন, সবাই লেখেন, এই রুলসটা লেখেন আগে, যে শব্দে দয় ব যুক্ত বর্ণ থাকলে দ ও ব উভয় উচ্চারিত হয়। আচ্ছা, দয় ব যুক্ত থাকলে আব্দুল্লাহ নাদিম, ঠিক আছে ভাইয়া। আব্দুল্লাহ নাদিম, আপনার কমেন্টটা আমি পড়েছি ভাইয়া, বাট রিলেটেবল কিছু কথা বলতে হয়, আপনাদের কিছু আপডেট জানাতে হয় আমাদের। এটা লেখেন, শব্দে দয় ব যুক্ত থাকলে, বর্ণ থাকলে দ ও ব উভয় উচ্চারিত হয়। যেমন উদ বেগ, উদ বো ধন, উদ বো ধন, উদ বো ধন, উদ বো ধন। আচ্ছা, এইখানে উদ, এই যে ভাইয়া দর নিচে হস হয়ে গেছে, গড় নিচে হস হয়ে গেছে। আমি প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে যদি যদি কোনো অক্ষর বদ্ধাক্ষর হয়, বদ্ধাক্ষর, যদি কোনো অক্ষর বদ্ধাক্ষর হয়, যদি কোনো অক্ষর বদ্ধাক্ষর হয়, বদ্ধাক্ষর অর্থ কি, যেখানে থেমে যাচ্ছে, আর উচ্চারণ হবে না, নিঃশ্বাস থেমে যাচ্ছে, বদ্ধাক্ষর। যদি বদ্ধাক্ষর হয় সেখানে হস হবে, সেই জন্য উদ, উদ থেমে গেছে, বেগ থেমে গেছে, তাহলে এখানে হস হয়েছে। উদ বো ধো, এটা টানতে পারতেছেন, বো টানা যায়, ধো টানা যায়, কিন্তু ন টানা যায় না, সেজন্য উদ বো ধন। আচ্ছা, উদ বেল, উদ বেল, উদ বেল, উদ বেল, উদ বেল, উদ বেল, ঠিক আছে। আচ্ছা, এটা মনে হচ্ছে তাসমিয়া বলছেন, ভাইয়া এক্সাম দিবেন কবে থেকে? ভাইয়া এই তোমাদের না সবগুলো অফিসিয়াল কার্যক্রম শুরু করব আমরা অগস্টের ফার্স্ট ক্লাস থেকে। মানে আমরা 31শে জুলাই পর্যন্ত এই ক্লাসগুলো সবার জন্য ফ্রি দিচ্ছি। তো এখন আমরা শুধু ক্লাসগুলো নিচ্ছি, তোমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে এক্সাম সবকিছু হবে অগস্টের 1 তারিখ থেকে। এইটা সবার লেখা হয়েছে, আমি নেক্সটটাতে আসি। শব্দে যদি গয় ব যুক্ত থাকে তাহলে গ ব উভয় উচ্চারিত হয় যদি গর সাথে বফলা থাকে। শব্দে গর সাথে যদি বফলা থাকে, শব্দে গর সাথে যদি বফলা থাকে তাহলে গ এবং ব উভয় উচ্চারিত হবে। যেমন দিক বিদিক, দিক বিদিক, দিক বিদিক, দিক বিদিক, দিক বিজয়, দিক
বিজয়, ঋগ বেদ, ঋগ বেদ, ঋগ বেদ। তাহলে দিক বিদিক, দিক বিদিক, দিক বিদিক। তাহলে এখানে আমরা ফার্স্টেরটাতে পেলাম যদি দর সাথে ব ফলা থাকে তাহলে দ ব উভয় উচ্চারিত হয়। এর পরেরটাতে কি পেলাম, যদি গড় সাথে ব ফলা থাকে, গড় সাথে ব ফলা যুক্ত বর্ণ থাকলে, গড় সাথে ব ফলা যুক্ত বর্ণ থাকলে গ ব উভয় উচ্চারিত হবে। উচ্চারণের নিয়ম কিন্তু গড় সাথে ব ফলা থাকলে গ এবং ব, গড় সাথে ব ফলা থাকলে গ এবং ব উভয় উচ্চারিত হবে। দিক বিদিক, দিক বিদিক, দিক বিজয়, ঋগ বেদ, ঋগ বেদ। আচ্ছা, মোহাম্মদ তারেক হোসেন, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, এই দুটো যদি ক্লিয়ার হয় না, আমরা নেক্সট পেজে চলে যাই। ওকে, আমরা নেক্সট পেজে চলে যাই, আমরা নেক্সট পেজে চলে যাই। ওকে, শব্দের মধ্যে, মধ্যে এটা কিন্তু মধ্যে হবে না, শব্দের মধ্যে অথবা শেষে যদি ম ফলা থাকে সেই ম উচ্চারিত না হয়ে তার পূর্বের বর্ণের দ্বিত্ব উচ্চারিত হয়। কিন্তু ভাইয়া যদি শব্দের শুরুতে থাকে, শব্দের শুরুতে থাকলে কি হবে, শব্দের শুরুতে থাকলে কিন্তু হোক ম ফলা হোক ব ফলা, হোক ম ফলা হোক ব ফলা, শব্দের শুরুতে থাকলে উচ্চারণ হয় না। যেমন তোমরা যদি এই যে স্মরণ বলো না, স্মরণ, স্মরণ, আচ্ছা এইটাতে কি তোমরা সমরণ বলো না, এটাকে স্মরণ বলো, স্মরণ কি বলো, স্মরণ, তালব্য স দিয়ে বলো। কিন্তু এই মফলা, মফলা যদি শব্দের শুরুতে আসে উচ্চারণ হবে না, কিন্তু যদি শব্দের মধ্যে অথবা শেষে আসে, মফলা শব্দের মধ্যে অথবা শেষে আসলে মফলার কোনো উচ্চারণ হবে না, তবে তার পূর্বের বর্ণের দ্বিত্ব উচ্চারণ হবে, পূর্বের বর্ণের দ্বিত্ব হবে। যেমন সদ্য, মফলাটার পূর্বের বর্ণ কি দ, ম কার আগে আসছে, মর পূর্বে কি রয়েছে, দ আছে, মটা কিন্তু দর পরে এসেছে, তাহলে এই ময়ের কোনো উচ্চারণ হবে না, ময়ের কোনো উচ্চারণ হবে না, কিন্তু যার সাথে এসেছে সেটা দুইবার উচ্চারিত হবে। যেমন সদ দো, সদ দো, তারপরে কি আছে পদ দো, পদ দা, পদ দা, পদ দো। এনিওয়ান, কেউ কি বলতে পারবা, কেউ বলতে পারবা যে এইখানে চন্দ্রবিন্দুটা কেন হয়েছে? আমি তোমাদের লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম। আব্দুল্লাল নাদিম ভাইয়া, এগুলো না, এগুলো আপনারা চ্যাট বক্সে কথা বলেন না প্লিজ। মোহাম্মদ পরশ, মোহাম্মদ পরশ ভাইয়া, পরশ তো হচ্ছে 25 ব্যাচের। এই লিও সামিট, আপনারা কমেন্ট বক্সে এগুলো করেন কেন? এই যে দেখছেন, এটা কে বলছে? ইফতিখার হাসান ইফতি, ইফতি বলছে। আচ্ছা ঠিক আছে, সুরাইয়া আক্তার চৈতি বলছে ভাইয়া আমাদের হচ্ছে 8টার দিকে আনলে ভালো হয়। ওকে ভাইয়া, আমরা এগুলো নিয়ে কথা বলবো। আর তারেক হোসেন ভাইয়া, মিস করি, আপনাদেরকেও মিস করি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জুনেদ মাহমুদ বলছে আনুনাসিক, থ্যাংক ইউ। ওকে, নাসিক বর্ণ এটা কিন্তু ধরে ফেলতে হবে। আমরা লাস্ট ক্লাসে বলছিলাম, কি বলছিলাম, যে এই যে ম, ম হচ্ছে একটা নাসিক বর্ণ, নাসিক বর্ণ যখন চলে যায় তখন তার স্মৃতি হিসাবে একটা চন্দ্রবিন্দু রেখে যায়। এই জন্য আর এই স্মৃতির কাজ কি, এর কাজ হচ্ছে এটা একটু নাকের ভিতর থেকে আসবে, এ জানান দেয় যে এখানে একটা নাসিক বর্ণ ছিল, আমাকে মনে রেখো। এই যে তাকে আমরা মনে রাখলাম, ছদ দো, ছদ দো, পদ দো, পদ্মা। ওকে, তাহলে এখানে কি পড়লাম আমরা? মফলা যুক্ত থাকলে শব্দের মধ্যে অথবা শেষে থাকলে, মফলা যুক্ত থাকলে শব্দের মধ্যে অথবা শেষে থাকলে তার পূর্বেরটা দ্বিত্ব উচ্চারিত হবে, মফলাটি উচ্চারিত হবে না। পরশ হলো 25 ব্যাচের। নাদিম, পরশ ভাইয়া তোমাদের সিনিয়র, হ্যাঁ, এখানে আর কথা বলিও না। এরপরে দেখো 16 নাম্বারটা নোট করো। শব্দের শুরুতে যদি জ ইয় থাকে তাহলে এর উচ্চারণ গড় সাথে একটি জ ফলা হবে এবং উপরে একটি চন্দ্রবিন্দু হবে। গ ইয়, গ ইয় এর সাথে এটি যদি শব্দের শুরুতে থাকে, গ ইয় শব্দের শুরুতে থাকলে
এর উচ্চারণ কি হবে? গয় জফলা উপরে একটি চন্দ্রবিন্দু, গয় জফলা উপরে একটি চন্দ্রবিন্দু। যেমন জ্ঞান, জ্ঞান, জ্ঞানী, জ্ঞাত, জ্ঞান, জ্ঞানী, জ্ঞাত, জ্ঞান, জ্ঞানী, জ্ঞাত, জ্ঞান, জ্ঞানী, জ্ঞাত। এখানে কি হচ্ছে ভাইয়া? এই জ্ঞান লেখার ক্ষেত্রে গ জফলা আকার, গ জফলা আকার উপরে একটি চন্দ্রবিন্দু। কেন? কারণ এখানে একটি লুকায়িত ইও আছে, ইও, ইও হচ্ছে একটি নাসিক্য বর্ণ ছিল, এই জন্য একটি চন্দ্রবিন্দু হয়েছে, তাই না? তাহলে শব্দের শুরুতে যদি জ ইও থাকে তাহলে এর উচ্চারণ হবে কি? গ জফলা উপরে একটি চন্দ্রবিন্দু, গ জফলা উপরে একটি চন্দ্রবিন্দু। আচ্ছা, মোহাম্মদ তারেক হোসেন লিখছে, ভাইয়া আপনারা এটা নোট করে ফেলেন, আমি একটা কমেন্ট পড়ে নেই। ভাইয়া আপনার ক্লাসগুলো খুব মিস করে, আলিম পরীক্ষার্থী আমি আপনার ক্লাস করে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ পারছি, সব কাঁপাইছি। আচ্ছা, কাঁপানো ভালো, পরীক্ষার হলে কাঁপাতে হবে, হ্যাঁ, কমেন্ট বক্স কিন্তু কাঁপানো যাবে না। কাঁপাইছো তারেক, তোমাকে অনেক অনেক অভিনন্দন, এবার রেজাল্টে কাঁপায়ও। ঠিক আছে ভাই, অনেক দোয়া রইলো, দোয়া রইলো আপনার জন্য। আরো কয়েকজনকে আপনার কথা জানাইছি, তারা 26-27 ব্যাচ ক্লাস করছে, আমাদের জন্য এত কষ্ট করছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। 8টায় ক্লাস করলে নামাজ কখন পড়বো? খালি আজাইরা বুদ্ধি আসে, এই দুষ্ট ছেলে, তুমি এগুলো কমেন্ট না করে ক্লাস করো। 16 নাম্বারটা শেষ, আমি খুব দ্রুত গতিতে যাব। ওকে, 17 নাম্বারটা আসো। শব্দের মাঝখানে যদি জ ইয় থাকে তাহলে এর উচ্চারণ কি হবে? এখানে কিন্তু দুটো গ আসবে। যদি শব্দের মাঝখানে জ ইয় থাকে, শব্দের মাঝখানে জ ইয় থাকে, শব্দের মাঝখানে জ ইয় থাকে, তাহলে কি হবে? দুটো গ হবে, গ এবং পরের গর সাথে জফলা চন্দ্রবিন্দু, গ গর সাথে জফলা চন্দ্রবিন্দু হবে, গ গর সাথে জফলা এবং চন্দ্রবিন্দু। পরশ বলছে, সরি ভাইয়া, আসলে কালকে পরীক্ষা, আপনার কাছ থেকে দোয়া নিতে আসলাম। ওকে পরশ, অনেক অনেক দোয়া রইলো ভাইয়া, অনেক ভালো করবেন ইনশাল্লাহ, কারণ আপনারা যেই রকম ডেডিকেটেড, আপনারা অনেক ভালো করবেন ইনশাল্লাহ। ওকে, দেখেন, অজ্ঞান, 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 অজ্ঞান। ওকে, এটা লেখেন। আমরা কি বললাম? যদি জ ইয়, জ ইয় মাঝখানে থাকে, জ ইয় মাঝখানে থাকে, তাহলে কি হবে ভাইয়া? দুটো গ জফলা আকার চন্দ্রবিন্দু, দুটো গ জফলা আকার চন্দ্রবিন্দু, অজ্ঞান। আচ্ছা, এরপরে হচ্ছে বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি। কি হয়েছে? দুটো গ হয়েছে, বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি। এরপরে আসেন জ্ঞাপন। এই জ্ঞাপনটা হচ্ছে আমরা 16 নম্বর রুলসে পড়েছিলাম। 16 নম্বর রুলসে কি পড়েছিলাম ভাইয়া? 16 নম্বর রুলসে দেখেছিলাম যদি গড় সাথে জফলা আকার থাকে, চন্দ্রবিন্দু থাকে, তাহলে কি হবে? গড় সাথে জর সাথে ইও থাকলে, জ ইও থাকলে কি হবে? যদি শব্দের শুরুতে আসে তাহলে একটা গ হবে এবং সেই গড় সাথে জফলা এবং চন্দ্রবিন্দু হবে, চন্দ্রবিন্দুটা হচ্ছে ইওর জন্য। এরপরে আসেন হ প্লাস জফলা, হ প্লাস জফলা থাকলে হয়ের উচ্চারণ জয় ঝ হয়, হ প্লাস জফলা থাকলে, হ প্লাস জফলা থাকলে হয়ের উচ্চারণ কি হয়? জ ঝ হয়, হয়ের উচ্চারণ জয় ঝ হয়। যেমন উদ ঝো, উদ ঝো, উদ ঝো, গ্রাদ ঝো, গ্রাদ ঝো। আমি না আপনাদেরকে টাস্ক দেব এই ক্লাসের মধ্যেই, 24টা রুল শেষ করি, তারপরে আমি বোর্ডে আপনাদেরকে 20টা ওয়ার্ড দেব, প্রত্যেককে এটা কমেন্ট বক্সে আমাকে সলিউশন করে দিতে হবে। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন। লাস্ট ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকে হয়তো গ্রুপে সাবমিট করছেন, অনেকেই করেন নাই। তাহলে শব্দে হ প্লাস জফলা থাকলে হয়ের উচ্চারণ জ ঝ হয়, হর সাথে জফলা থাকলে কি হবে? হ জফলা থাকলে উচ্চারণ জয় ঝ হয়। যেমন উদ ঝো, গ্রাদ ঝো, শোধ ঝো, গ্রাদ ঝো, শোধ ঝো।
আল্লাহ হাফেজ পরশ। ওকে, আপনারা ওকে, এইটা আশা করি আপনারা নোট করেছেন। তাহলে আমরা এই পেজে দুটো রুলস দেখলাম। নাম্বার ওয়ানটি ছিল হচ্ছে গয়ও থাকলে হচ্ছে দুটো গ হবে, জফলা চন্দ্রবিন্দু হবে। পরেরটা ছিল হর সাথে জফলা থাকলে হয়ের উচ্চারণ জয় ঝ হয়ে যায়। আমার না আসলে কমেন্ট পড়া উচিত না, কারণ মাঝে মাঝে তোমাদের কিছু কমেন্ট অনেক খারাপ লাগে, মানে এগুলো আর কি হার্ট করে। যেমন ধরো যে তোমরা যারা 26-27 ব্যাচ, তোমাদের সাথে কিন্তু আমাদের জার্নিটা মাত্র শুরু হলো। আম, একটু 30 সেকেন্ড বলি, মাইন্ড করো না, আমি তোমাদের পড়াবো ভাই। একটু 30 সেকেন্ড বলে একটু শোনো। তোমাদের সাথে মাত্র শুরু হলো, তো তোমাদের অনেকেই হয়তো আমাদের সাথে 25 ব্যাচের সাথে ক্লাস করছো, দেখছো আমরা তোমাদের ভাইয়াদের জন্য কতটা ডেডিকেটেড ছিলাম। আমরা সন্ধ্যা 7টায় লাইভ শুরু করে রাত 2:30 পর্যন্ত লাইভ করিয়েছি। 7 ঘন্টা, 7.5 ঘন্টা, 8 ঘন্টা করেও আমরা ক্লাস করিয়েছি। এই স্টুডিওতে এই পেজ থেকে 8 ঘন্টা লাইভ করানো হয়েছে। তো তোমরা একটু তোমাদের ভাইয়াদের থেকে শুনিও যে আমরা কতটা ডেডিকেটেড। তোমরা যদি ভাবো যে ভাই আসতেছেন, কমেন্ট পড়তেছেন, মজা করতেছেন, ফান করতেছেন, চলে যাচ্ছেন, না রে ভাই। এখন তো তোমাদেরকে ওই রকম ম্যারাথন ক্লাস দেওয়া যাবে না। তোমাদের তো সাইকোলজি বুঝে তোমাদের ব্রেন কতটা নিতে পারবে সেই অনুযায়ী আমাকে ক্লাস দিতে হবে, তাই না? তো আমি যদি টানা 1 ঘন্টা শুধু তোমার একের পর এক রুলস বুঝাতে যাই, শুধু রুলস পড়াতে গেলাম, তোমাকে 30টা রুলস পড়াইলাম, তুমি তো ব্রেনে নিতে পারবে না। এই জন্য মাঝে মাঝে 1-2টা রুলস দেখানোর পরে আমি একটু 30 সেকেন্ডের ব্রেক দেই। এর ফাঁকে তোমরা লিখে ফেলো পুরোটা, আমি 1-2টা কমেন্ট দেখে ফেলি। এতে কি হয়, তোমাদের ইন্টারাকশনটা ভালো ধরে থাকে। তো তুমি যদি এতে বিরক্ত হও, তাহলে তুমি ক্লাসটা পরে রেকর্ড দেখে নিও টেনে টেনে। আসো 19 নাম্বারটা, শব্দের মধ্যে বা শেষে যদি ত প্লাস র ফলা থাকে। কথাটা বুঝবা, শুরুতে না, কিন্তু শুরুতে না। কোথায়? শুরুতে হলে কি হয়? শুরুতে হলে যেমন প্রমাণ আছে, ত্রাস আছে, ত্রাস। শুরুতে কি হয়? ত্রাস। তো এখানে কিন্তু তয় রফলা আছে, কিন্তু এখানে ওই নিয়মটা হবে না। কেন হবে না? তর সাথে রফলা থাকার পরে, কারণ সেটা ছিল শুরুতে। তাহলে এই রুলসটা অনলি শব্দের মধ্যে এবং শেষে যদি তর সাথে রফলা থাকে, তাহলে তৎ রো উচ্চারিত হবে। কি উচ্চারিত হবে? তৎ রো উচ্চারিত হবে, তৎ রো উচ্চারিত হবে। যেমন রাত্র, রাত্র। তুমি কিন্তু নর্মালি কি বলতা রাত্র, নো, রাত্র। তাহলে আমরা কি পড়লাম? যে তর সাথে একটি রফলা আছে। কোথায়? তটির অবস্থান কোথায়? শব্দের মাঝে অথবা শব্দের শেষে। শব্দের মাঝে অথবা শব্দের শেষে ত প্লাস রফলা আছে। কি হবে? ত প্লাস তয় রফলা হবে, ত প্লাস তয় রফলা, অর্থাৎ তটা 2বার উচ্চারিত হবে, তটা 2বার উচ্চারিত হবে। দ্বিতীয় উচ্চারণের সাথে একটি রফলা আসবে, যেমন রাত্র, সাত্র, রাত্র, সাত্র। এটা লিখে ফেলো, সবাই লিখে ফেলো। 19 নাম্বারটা, শব্দের মধ্যে অথবা শেষে ত প্লাস রফলা থাকলে তত্র উচ্চারিত হবে। ছাত্র বাস, তারপরে রাত্র, রাত্র, তত্র হয়ে যায়। ত রফলা মাঝখানে বা শেষে থাকলে তত্র হয়ে যায়। এইটা সবাই লিখে ডান লেখো, লেখো যে 19 ডান, 19 ডান লেখো। লিও সামিট, ঠিক আছে ভাইয়া। এই বোকা, আগের 24টা না রে রাকিব, আগে 12টা পড়িয়েছি ভাইয়া। আজকে আমরা 24টা শেষ করাবো। এরপরে আমি আপনাদের 7টা প্রশ্ন পড়াবো। অধ্বনির উচ্চারণ লেখো, সংবৃত লেখো, বিবৃত লেখো, বফলার উচ্চারণ, মফলার উচ্চারণ, এরকম টোটাল 7টা প্রশ্ন পড়াবো নেক্সট ক্লাসে। এবং তারপরের ক্লাসে গিয়ে আমি শুধু উচ্চারণের প্রশ্ন সলভ করাবো। ঢাকা বোর্ডের 8টা উচ্চারণ, কুমিল্লা বোর্ডের বিভিন্ন বোর্ডের, এরকম টোটাল 4টা ক্লাস আমি প্রাথমিকভাবে নিচ্ছি। তবে এগুলোর উপর আপনারা আবার ক্লাস পাবেন যারা পেইড বেসে আছেন না, কারণ 31 তারিখ পর্যন্ত ক্লাসগুলো ফ্রি। তো এরপরে এগুলোর উপর আবার ক্লাস পাবেন, এবং আমরা ক্লাস সংখ্যা আরো বাড়িয়ে দেবো আপনাদেরকে। এরপরে আসেন 20 নাম্বারটা, শব্দে অনুস্বার থাকলে কি হবে? যদি অনুস্বার থাকে সেটা উম হয়ে যাবে। অনুস্বার থাকলে উম হয়ে যাবে। অনুস্বার থাকলে
উমো হয়ে যাবে। অনুস্বর থাকলে উমো হয়ে যাবে। যেমন হিং স্রো, হিং স্রো, হিং স্রো, হিং স্রো। উনো বিং শো, উনো বিং শো, উনো বিং শো, হিং স্রো, উনো বিং শো, হিং স্রো, উনো বিং শো। আচ্ছা আমি সামনে থেকে সরে যাচ্ছি, তোমরা দেখে নাও। ওকে, তাহলে 19 নাম্বারটা ছিল শব্দের মধ্যে বা শেষে তর সাথে রফলা থাকলে তত্র উচ্চারিত হবে। রাত্র, সাত্র, রাত্র, সাত্র। ওকে, 19 নাম্বার ডান, থ্যাংক ইউ। কে রূপকথা, রূপকথা 19 ডান করেছে। এবং 20 নাম্বারটা ডান কিনা বলো তো? রূপকথা শব্দে অনুস্বার থাকলে উম হবে হিং স্রো, উনো বিং শো, উনো বিং শো, উনো বিং শো। আরিয়ান আজিম, আপনি মেবি 25 ব্যাচের ছিলেন তাই না? আপনি তো ভদ্র ছেলে, এরা দুষ্ট। ওকে, আফরোজা রহমান নীলা বলছে সাইড প্লিজ। ওকে, ডান হয়েছে না? আচ্ছা সামিত না সুমিত। ওকে সুমিত, ঠিক আছে। 21 নাম্বারটা দেখেন, শব্দের মধ্যে বা শেষে যদি হর সাথে মফলা থাকে তাহলে উচ্চারণ হবে ম যোগ হ, ম যোগ হ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু উল্টে যাবে তাই না? পুরো রিভার্স হয়ে যাবে। শব্দের মধ্যে বা শেষে যদি হর সাথে মফলা থাকে, শব্দের মধ্যে বা শেষে হর সাথে মফলা থাকলে উচ্চারণে ম যোগ হ হয়ে যাবে। শব্দের মধ্যে অথবা শেষে যদি যদি হ প্লাস মফলা থাকে, শব্দের মধ্যে অথবা শেষে যদি হ প্লাস মফলা থাকে তাহলে উচ্চারণে ম প্লাস হ হয়ে যাবে। উচ্চারণে কি হবে? ম প্লাস হ হয়ে যাবে। যেমন ব্রাম হন, ব্রাম হন। এখানে কি ছিল? ব্রাহ্মণ ছিল তাই না? কিন্তু কি হয়ে গেল? ব্রাম হন হয়ে গেছে, ব্রাম হন। ব্রোম হো পুত্র, ব্রোম হো পুত্র। এই বানানটা আমি সবার কমেন্ট বক্সে দেখতে চাই, সবাই লিখবেন ব্রহ্ম পুত্র, ব্রহ্ম পুত্র, ব্রাহ্মণ, ব্রহ্ম পুত্রটা সবাই লেখো। ওকে, 22 ডান। আই হাই আসান আলিফ ইদুল, ইদুল বলছে ভাইয়া 22 ডান। কেমনে রে দুষ্ট, তুমি 22 কেমনে পাইলে? আমরা তো 21 পর্যন্ত পড়াচ্ছি রে। হ্যাঁ, ইডুকাটুম স্কুল। দেখেন, শব্দের মধ্যে বা শেষে হয় হয় মফলা থাকলে কি হবে ভাইয়া? ম হ হয়ে যাবে, ব্রাহ্মণ, ব্রহ্ম পুত্র। ওকে, এইটা এই তোমরা লিখতেছো না কেন? কমেন্টে এটা লেখো, ব্রহ্মপুত্র, 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 ব্রহ্মপুত্র। কতগুলো চেঞ্জেস হয়েছে দেখছো? এই যে তয় রফলা আছে এই জন্য এটা কি হয়ে গেছে? ডাবল ত হয়ে গেছে। পুত্র, পুত্র, পুত্র। তাহলে এখানে 1 মার্কস পাওয়ার জন্য তোমার কয়টা চেঞ্জ করতে হবে দেখো। এখানে ব্রটা ব্রো বানিয়ে দিতে হবে, ব্রো, ব্রো। তারপরে মর সাথে একটি কি দিতে হবে? মর সাথে একটি হর্ষ দিতে হবে, হো। তারপরে যে পুত্র, এই পুত্রটা কি হয়ে যাবে? পুত্র, রাত্র, রাত্র, পুত্র। এই যে 19 নাম্বার রুলসটা 21-এ আবার চলে আসছে, যে তয় রফলা আছে তাই তয় রফলা হয়ে গেছে। যেমন ব্রহ্ম পুত্র, ব্রহ্ম পুত্র। ধ্রুব তারা, ঠিক আছে। 21 নাম্বারটা ক্লিয়ার, ব্রহ্মপুত্র। অনেকে লিখেছে, থ্যাংক ইউ। এরপরে আসো তোমরা 22 নাম্বারটাতে আসো। দেখো, শব্দের শুরুতে যদি ওই থাকে, ওই, শুধু ওই না, যত প্রকার যুক্ত ব্যঞ্জন আছে উচ্চারণে কখনোই যুক্ত ব্যঞ্জন হবে না। যেমন তোমরা এই ওই যদি থাকে, ওই কি হয়ে যাচ্ছে ভাইয়া? ওই হয়ে যাচ্ছে ওই। আর একইভাবে ও কি হয়ে যাবে বলেন তো? ও, ও কি হবে? এটা সবাই লেখেন তো। ও, ও, এটা কি হবে? ও কি হবে? হ্যাঁ, মেধা বিলতা, ক্লাসটা পরে করা যাবে ভাইয়া।
ধ্রুবতারা ভাইয়া ভালোবাসা নিবে, ওকে। 21 ডান। ব্রহ্মপুত্র, হ্যাঁ, এই যে আয়েশা খাতুন লিখছে, আয়েশা খাতুন লিখছে। ও, থ্যাংক ইউ আয়েশা। এরপরে আরো কে কে লিখছে? আফসানা তাসনিম মাসুরা লিখছে ও হবে। ও, ঠিক আছে, তোমাদেরটা রাইট অ্যান্সার হয়েছে। সাইদা কাইফা হচ্ছে আমাদের 25 ব্যাচের স্টুডেন্ট। হুম, ওকে, খাতায় লিখলে হবে ভাইয়া। জুনায়েদ মাহমুদ বলছে ও ইয়েস। তাহলে এগুলো সব সময় যত প্রকার যুক্ত ব্যঞ্জন আছে, যত প্রকার সকল যুক্ত ব্যঞ্জন কি হবে? ভেঙে লিখতে হবে। হ্যাঁ, কখনোই যুক্ত ভাবে লেখা যাবে না। তাহলে কি হবে? ঐক্য, ঐক্য, ঐকতান, ঐকতান, ঐশ্বর্য, ঐশ্বর্য। আমি একটা ছোট্ট কোশ্চেন করব, তোমরা অ্যান্সার দিবা, ওকে? অ্যান্সারটা হচ্ছে, কোশ্চেনটা হলো তালব্য শকে নিয়ে, ওকে? যে তালব্য শ আছে, তালব্য শ, তালব্য শ, দন্ত স, মূর্ধন্য স। আচ্ছা, আমি মূর্ধন্য স লিখতেছি। এই তিনটা স যদি থাকে, মানে এটা আমি প্রিভিয়াস ক্লাস থেকে একটু রিভিউ করতেছি, যে এই তিনটা স থাকলে কি হবে, ওকে? আর এই তিনটা স্বর কোনো একটি স থাকলে উচ্চারণে কি হবে এটা লিখতে হবে। আর একটাতে লিখতে হবে উচ্চারণে কখন দন্ত স হবে। তাহলে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, এই তিনটি স্বর কোনো একটি স যদি আসে, তাহলে এগুলো মানে বানানে আছে, এই তিনটি স্বয় বানানে আছে, যে কোনো একটা আছে, কিন্তু উচ্চারণে সবসময় কোন স্বটা হবে? তিনটি স থেকে যে কোনো একটা স্বকে সবসময় উচ্চারণে যাবে, সেটা কোনটা তোমরা কমেন্ট বক্সে লেখো তো। ইয়েস, তালব্য স, সবাই লিখছে। ইউশা, রাশেদ, ইফতিখার, ইফতি, আয়শা, আরাফাত, রাকিবুল, আহসান, আলিফ, সিদ্ধাতুল মুনতাহা, মাহমুদা খাতুন, মিতু, সবাই বলছে। ওকে, তাহলে কি হবে? সব সময় তালব্য স হবে। কিন্তু ভাইয়া দুটো ক্ষেত্রে দন্ত স হবে, একটা যদি হচ্ছে কি থাকে, এই র ফলা থাকে অথবা রিকার থাকে। র ফলা অথবা রিকার থাকলে কি হবে? দন্তস্ব হবে। র ফলা অথবা রিকার থাকলে দন্তস্ব হবে। বাকি সব সময় তালব্য স হবে, সব সময় তালব্য স হবে। এখানে ঐশ্বর্য, ঐশ্বর্য তালব্য স হয়েছে। ঐকতান, ঐক্য, ঐক্য। এরপরে আসো 23 নাম্বারটা। শব্দে বিসর্গ থাকলে বিসর্গ এর পরের বর্ণের দ্বিত্ব উচ্চারিত হয়। শব্দে, এটা আমাকে লাস্ট ক্লাসে কেউ একজন কোশ্চেন করছিল, আমি বলছিলাম যে পরবর্তী ক্লাসে আসলে দেখাবো। ইয়েস, উচ্চারণে দন্তস্ব হবে। কখন দন্তস্ব হবে? যদি রিকার থাকে, র ফলা থাকে, রাইট। এটা তোমরা লিখে রাখবে, এটা ভুলে যাবা না। এরপরে আসো, শব্দে যদি বিসর্গ থাকে, বিসর্গর পরের ধ্বনি দ্বিত্ব হবে। যেমন পুনঃ পুনঃ, এই যে বিসর্গ আছে, বিসর্গ থাকার জন্য এই পটা দুইবার হয়ে গেছে। যেমন পুনঃ পুনঃ, পুনঃ পুনঃ, ইত পূর্বে, ইত পূর্বে, ইত পূর্বে, ইত পূর্বে, ইত পূর্বে, পুনঃ পুনঃ, ইত পূর্বে, পুনঃ পুনঃ, ইত পূর্বে। নিঃশর্ত, নিঃশর্ত। আচ্ছা, ইত পূর্বে, এই যে দেখেছো পটা দুইবার হয়ে গেছে, পুনঃ পুনঃ পটা দুইবার হয়ে গেছে। বিসর্গ থাকলে বিসর্গর পরের বর্ণের দ্বিত্ব উচ্চারিত হয়, বিসর্গর পরের বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। এরপরে আসো 24 নাম্বারটাতে। শব্দের মধ্যে অথবা শেষে যদি জফলা যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে পূর্বের বর্ণের দ্বিত্ব উচ্চারিত হবে। শব্দের মধ্যে অথবা শেষে যদি জফলা যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে তার পূর্বের বর্ণের দ্বিত্ব উচ্চারিত হয়। শব্দের মধ্যে অথবা শেষে জফলা যুক্ত ব্যঞ্জন থাকলে, শব্দের মধ্যে অথবা শেষে জফলা যুক্ত ব্যঞ্জন থাকলে তার পূর্বের বর্ণের দ্বিত্ব উচ্চারিত হয়। যেমন গদ্য কি হয়ে গেছে? গদ্য। ঐকমত্য, অদ্য। এই যে আরেকটা দেখাই, এইখানে ছিল ঐক্য। ভাইয়া এখানে কি হলো? এখানে
এই কটা দুইবার হয়ে গেল কেন? কটা দুইবার হয়েছে এই জন্য যে কোয়ার সাথে জ ফলা ছিল, যার সাথে জ ফলা থাকবে সেটা দুইবার উচ্চারিত হবে। যেমন গদ্য, পদ্য, পদ্য লিখতে পারো তোমরা, পদ্য, হ্যাঁ, পদ্য, গদ্য, পদ্য। তারপরে ঐক্য, মত্ত, ঐক্য, অদ্য। তারপরে অত্যাচার, অত্যাচার। এই যে তটা দুইবার উচ্চারিত হলো। তাহলে শব্দের মধ্যে অথবা শেষে জফলা যুক্ত ব্যঞ্জন থাকলে তার পূর্বের বর্ণের দ্বিতীয় উচ্চারিত হয়। হ্যাঁ আসান, আলিফ, ইদুল, ঠিক আছে। এই ফারজানা ইসলাম, এটা কি বললেন? আপনার বইয়ে এই ইতপূর্বে দ্বিত্ব হয় নাই, তাহলে আপনার বইয়ে ওটা টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে? বাট এইটা আমি ড্যাম শিওর এইটা ইতপূর্বেই হবে। এইটা কনফিউজিং কোনো কোশ্চেন না, এটা খুবই ক্লিয়ার একটা কোশ্চেন। আচ্ছা, তারপরে আমি এইটাকে গত ক্লাসে এই প্রশ্নটাই করেছিলাম। ঠিক আছে ফারজানা ইসলাম ভাইয়া, সব রুলগুলো একবার একসাথে বলেন প্লিজ, তাহলে সব একবারে ক্লিয়ার। আমি একদম 24টা একবার রিভিউ করাবো এখন, 24টা একবার রিভিউ করাবো। তারপরে এর মধ্য থেকে আমি আপনাদের 20টা কোশ্চেন করবো, এখন ঝটপট কোশ্চেন, এগুলো অ্যান্সার নেব। এরপরে ক্লাসটা আজকে ক্লোজ করব। এইটা 24 নাম্বারটা সবাই লিখছেন কিনা, তারপরে শুরু করব। সুলতান, থ্যাংক ইউ ভাইয়া। না না না, ইফতেখার ইফতে, এটা ইতপূর্বে হবে ভাইয়া। আচ্ছা রাইট, এই যে মার্জিয়া তালুকদার, থ্যাংক ইউ। তোমরা কেউ কোশ্চেন করলে আমি খুব খুশি হই। ওকে, আমি তোমাদেরকে এটা বুঝাই দিচ্ছি, আমি 23টাও বুঝাই দিব। আচ্ছা আগে একটু ইয়েরটা বুঝিয়ে দেই। মার্জিয়া, হুম, মার্জিয়া তালুকদার, তার কোশ্চেনটা ছিল ভাইয়া এই যে এই দোটা, এটা দো হয়ে গেল কেন? হ্যাঁ, তারপরে এই যে দোটা, এই যে ওদ্য গদ্য, দো হচ্ছে কেন, ও হচ্ছে কেন? আমি তোমাদেরকে এটা আবার একটু রিভিউ করাই। ওকে, আমি তোমাদেরকে এর আগের ক্লাসে পড়িয়েছিলাম ও, যার কেউ নেই তার সাথে একটা ও আছে। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা করে ও আছে, ও। যেমন ক, খ, এই যে ও, এই ওটাকে কিন্তু ও করা যায় যখন এটাকে ওয়াকে, ওয়াকে, এই ওয়াকে তুমি স্বাভাবিক উচ্চারণ করবা, ওয়াকে স্বাভাবিক উচ্চারণ করবা, তখন সেটাকে বলবে কি? তখন সেটাকে বলবে বিবৃত। কি বলবে ভাইয়া? ওয়ার স্বাভাবিক উচ্চারণ, স্বাভাবিক উচ্চারণ কি? বিবৃত। আর এই ওয়া এর উচ্চারণ, ওয়া এর উচ্চারণ যখন ও এর মতো হবে, ওয়া এর উচ্চারণ কার মতো হবে? ও এর মতো হবে, তখন তার নাম কি? সংবৃত। সংবৃত, সংবৃত হয়ে যাবে যদি ওয়া এর উচ্চারণটা ও এর মতো হয়। যেমন অতি, অতি, অতীত, অতীত। তারপর হচ্ছে ওই, অতীত, অদ্য, অদ্য। আচ্ছা, এই যে অ এর উচ্চারণটা ওর মতো হয়ে যাচ্ছে, অ, ওয়া, ওয়াটা কি? ওয়াটা হচ্ছে সংবৃত। যেমন অনিয়ম, অনিয়ম, অনিয়মকে কিন্তু আপনি অনিয়ম বলতে পারবেন না, আপনি বলতে পারবেন অনিয়ম ভালো নয়, অনিয়ম হবে না, কি হবে? অনিয়ম ভালো নয়। তাহলে এই যে অ এর উচ্চারণ যখন স্বাভাবিক থাকবে বিবৃত, ও এর উচ্চারণ ও এর মতো হবে সংবৃত। আচ্ছা এবার ভাইয়া সংবৃত হয় কোথায়? আমি শর্টকাটে কয়েকটা রুলস বলে দিছিলাম, আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে এটাই পড়াবো, এই কোশ্চেনটাই পড়াবো। আজকে একটু বলে দেই আবার। এই অ ধ্বনির পর, অ ধ্বনি মানে কি? যে কোনো ব্যঞ্জন বর্ণের পর, কারণ প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণই এক একটি অ ধ্বনি, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ, সেটা ক হোক, খ হোক, গ, যে কোনোটা হোক। অ ধ্বনির পর যদি হ্রস্বইকার থাকে, দীর্ঘইকার থাকে, হ্রস্বউকার থাকে, দীর্ঘউকার থাকে, জ ফলা থাকে, তারপরে যে কোনো যুক্ত ব্যঞ্জন থাকে, যুক্ত ব্যঞ্জন। আচ্ছা, তাহলে হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বউকার, দীর্ঘউকার, জ ফলা, যুক্ত ব্যঞ্জন যা কিছু আসুক, তাহলে কি হবে? এই ওয়াটা ও এ হয়ে যাবে, ওয়াটা ও হয়ে যাবে। এই যে এখানে একটি জ ফলা আছে, দর সাথে জ ফলা আছে, এই জন্য দটা দো হয়ে গেছে। দটা কি হয়ে গেছে? দো হয়ে গেছে, দো। এই যে এখানেও সেম, তটা, তর সাথে একটি জ ফলা আছে, সেজন্য তটা তো হয়ে গেছে। এই যে পদ্ম, এখানেও সেম,
তাহলে যেখানে জ ফলা পাবেন আজকের পর থেকে সেটাকেই ও বানিয়ে দিবেন, ও। আপনি ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইফতেখার হাসান, ইফতি। ইফতি, তুমি তো স্মার্ট ছেলে। আমি লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম, যদি যোগী নেগেটিভ অর্থ বোঝাতে ও আসে তাহলে সেখানে আর কোনো রুলস চলবে না, সকল রুলস এখানে বাতিল হয়ে যাবে। যদি ওটা নেগেটিভ অর্থ বোঝাতে আসে, বিপরীত অর্থ বোঝাতে আসে, যেমন নিয়ম, নিয়ম, এই নিয়মের সাথে যখন আপনি ও দিয়ে দিবেন, নিয়মের সাথে যখন আপনি ও দিয়ে দিবেন, তখন এটা কিন্তু নেগেটিভ অর্থে আসে, তাই না? অনিয়ম, অনিয়ম বলতে নিয়মের বিপরীত, অর্থাৎ বিপরীত অর্থ বোঝাতে আসছে, তখন আর এই ওটা ও হয়ে যাবে না, যদিও এই ওয়ার পরে একটি হ্রস্ব ইকার আছে। আমরা নরমালি কি জানি, ওয়ার পরে হ্রস্ব ইকার আছে, দীর্ঘ ইকার আছে, জফলা আছে, যে কোনো যুক্ত ব্যঞ্জন আছে, তার মানে ওয়াটা ও হয়ে যাবে। কিন্তু এই কিন্তুটা হলো যদি সেটা বিপরীত অর্থ বোঝাতে আসে, অনিয়ম, কি হবে? ওই থাকবে, এটা চেঞ্জ হবে না, ও হবে না। কেন হবে না ভাই? কারণ এটা বিপরীত অর্থ বোঝাতে এসেছে। সেম ভাবে অকৃতজ্ঞ, এটা কৃতজ্ঞতার বিপরীত বোঝাচ্ছে, সেই জন্য অকৃতজ্ঞটা অকৃতজ্ঞ হবে না, অকৃতজ্ঞই থাকবে। ক্লিয়ার হয়েছেন? তাসফিয়া তিথি ভাইয়া, তাড়াতাড়ি ক্লাস শেষ করেন। আপনাকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মতো আপনার জন্য এখানে এই ক্লাস শেষ। নতুন কিছু পড়াবো না, আমি বাকিদেরকে এবার পুরো ক্লাসটা রিভিউ করাবো, যত কনফিউশন আছে ক্লিয়ার করবো। এতে যদি 1 ঘন্টাও লাগে আমি 1 ঘন্টা কনফিউশন ক্লিয়ার করবো, 30 সেকেন্ডটা হয়ে গেলে শেষ। আচ্ছা স্যার, হোমওয়ার্ক কোথায় সাবমিট করব? হোমওয়ার্কটা ইডুকাটুমি স্কুল ফেসবুক পেজে দেবেন। এই যে মার্জিয়া তোয়া লিখছে যে হ্যাঁ 100% কমন পাবে, আমি এটা বলে দিতে পারি। মার্জিয়া তোয়া, তোমাদের তো জাস্ট একটা ক্লাস নিছিলাম ব্যাকরণের, তাই না? একটা ক্লাস থেকে তোমরা প্রায় সব বোর্ডেই 90-95 প্লাস করে অ্যান্সার করে আসতে পারছো। তো এদের তো অনেকগুলো ক্লাস নেব, বাট এরা তো নতুন, এরা এখন একটা দুইটা ক্লাস করতেছে, অনেকেই বুঝতেছে না, এরা পরবর্তীতে বুঝবে আর কি। এদের ইয়ার ফাইনাল বা অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতেও সর্বোচ্চ কমন পেলে বুঝবে যে বোর্ডে কি পরিমাণে কমন পাওয়া যায়। এই রুদ্র হালদার দুষ্টুটা। আচ্ছা, আশ্রম, ইয়েস, ইফতিখার, ইফতি থ্যাংক ইউ। এই দেখো ইফতিখার তার মানে পড়াশোনা করছে, সে প্রশ্ন করতেছে। আমি আপনাদের কি বলছিলাম মনে আছে? এই আজকের ক্লাসেও পড়াইছিলাম। কি পড়াইছিলাম ভাইয়া? পড়িয়েছিলাম যে এই রুলসটা, যদি এই 2 রুলস আগে পড়িয়েছিলাম, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, এর কোনো একটা যদি থাকে নরমালি এখানে তালব্য স হবে। কিন্তু একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে যদি এগুলোর সাথে এই রিকার অথবা র ফলা থাকে, রিকার অথবা র ফলা থাকে, তাহলে কি হবে ভাইয়া? এই দুটোর একটা থাকলে আর তালব্য স হবে না, তখন দন্ত স হয়ে যাবে। যেমন এই জায়গাটাতে কি হয়েছে, এখানে একটি র ফলা আছে, এটা তালব্য স হোক, দন্ত স হোক, মূর্ধন্য যাই হোক না কেন, র ফলা যেহেতু আছে তার মানে এটা দন্ত স কনভার্ট হয়ে যাবে। ওকে, এটাকে আমরা দন্ত স কনভার্ট করে দিলাম। এবার কি কাজ? এবার হলো, যেহেতু এইখানে একটি র ফলা আছে তাই এটা কি হয়ে যাবে? আটা ও হয়ে যাবে, আশ্রম হয়ে যাবে, আশ্রম হয়ে যাবে, আশ্রম, 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 এখানে আশ্রম হয়ে যাবে। হৃদয় ভাইয়া দুষ্টামি করিও না, তোমাদের যার যার যত কনফিউশন আছে সেগুলো আমরা ক্লিয়ার করে দিই। আমার নিজের ভার্সিটিতে সেমিস্টার ফাইনাল চলতেছে ভাই, 6 তারিখ থেকে পরীক্ষা, আমি খেয়ে না খেয়ে পড়তেছি সেই ভোর 2:30টার দিকে উঠে। তোমরা যদি এখন ক্লাস না করে অপ্রয়োজনীয় কমেন্ট করো, এটা আমার জন্য বিব্রতকর, তোমাদের জন্য সময় নষ্ট। এই না তরিকুল, তরিকুল, এই সব শব্দে তালব্য স হবে,
ভাইয়া এইখানে এই কোশ্চেনটা কে করছো? মাসুদা খাতুন বলছে ভাইয়া হ্যাঁ আমি নিঝুম রাতের তারা 23 নাম্বারটা আবার বুঝাবো, 23 নাম্বারটা আবার বুঝাবো। নিঝুম রাতের তারা মাসুদা খাতুন বলছে ভাইয়া বিদেশি শব্দে কি হবে? ভাইয়া বিদেশি শব্দেও কি হবে? আপনার তালব্যস্বয় হবে, সব শব্দে তালব্যস্বয় হবে। ওকে, ময়ের নিচে হস হয় না কেন? এই ময়ের নিচে হস হবে তো, আশ্রমের ময়ের নিচে হস হবে। আমি দিতে ভুলে গেছিলাম, তোমরা দিয়ে নিবা। এই চলো একটা কাজ করি, হ্যাঁ নট অনলি 23, আমি সবগুলো একবার রিভিউ করাবো, একদম 12টা একবার রিভিউ করাবো। ওকে, একদম 12টা মনোযোগ দিয়ে শুনবা। 24টা টোটাল, 24টা আমি খুব দ্রুত কয়েক সেকেন্ড করে এক একটা রিভিউ করাবো। শব্দের মধ্যে শেষে ক্ষিয় থাকলে কয় খ উচ্চারিত হয়? শব্দের মধ্যে বা শেষে ক্ষিয় থাকলে কয় খ উচ্চারিত হয়? শিক্ষা কি হয়েছে? শিক্ষা, শিক্ষা। ক্ষিয় আছে, প্রথমটা ক আসছে, পরেরটা খ হয়েছে, কর নিচে একটু হস হয়েছে। লক্ষণ কি হয়েছে? লক্ষণ, লক্ষণ। পরীক্ষা, পরীক্ষা। লবণ, লবণ। মূর্ধন্যটা দন্তন্য হয়ে গেছে। বিনা, গণিত। এরপরে আসো, শব্দে রস্য দীর্ঘ ই অথবা দীর্ঘ উকার থাকলে রস্য ই অথবা রস্য উ হয়ে যাবে। তাহলে কি হবে? দীর্ঘ ইকার, দীর্ঘ উকার থাকলে কি হয়ে যাবে? রস্য ইকার, রস্য উকার হয়ে যাবে। অর্থাৎ কোনো দীর্ঘ বর্ণ হবে না, রস্য বর্ণ হবে। যেমন রস্যকার হবে, যেমন নদী কি হয়ে গেছে? নদী। এইটা নটা নর সাথে ওকার হয়েছে। ওকার কেন হয়েছে ভাইয়া? কারণ এরপরে একটি রস্যইকার অথবা দীর্ঘইকার আছে। আমরা কি বলেছি? রস্যইকার, দীর্ঘইকার, জ ফলা যুক্ত ব্যঞ্জন যে কোনো কিছু একটা থাকলে কি হবে? এই অটা ও হয়ে যায়, সেই জন্য নো হয়ে গেছে, আর দীর্ঘইকারটা রস্যইকার হয়ে গেছে। ইগল সেম, ঈশান সেম। এবার আসলে ধর সাথে জ ফলা থাকলে দয় ধ হয়, ধর সাথে জ ফলা থাকলে দয় ধ হয়ে যায়। এই কোশ্চেনটা আমি বলে দিচ্ছি 25 ব্যাচকে বলছিলাম, ওরা হুবহু কমন পাইছে। আপনাদের বলতেছি এটা মাস্ট মাস্ট কমন পাবেন। অধ্যাপক, অধ্যাপক, অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যক্ষ। কোনো না কোনো বোর্ডে মাস্ট কমন পাবেন। বাংলাদেশের 9টা বোর্ডের ভিতরে অ্যাটলিস্ট 3 থেকে 4টা বোর্ডে এটা হুবহু কমন পাবেন। অধ্যাপক, অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যক্ষ। ওয়াটা ও হয়ে গেছে কারণ এর পরের বর্ণের সাথে জ ফলা আছে, পরের বর্ণের সাথে জ ফলা আছে বলে ওয়াটা ও হয়ে গেছে। আর ধর সাথে জ ফলা থাকার কারণে দয় ধ হয়ে গেছে এবং অধ্যাপক, অধ্যক্ষ হয়েছে। এরপরে আসো, এইটা আমি অনেক সহজভাবে শিখাইছিলাম, এইটা শেখার দরকার নাই, এই রুলসটা বাদ। যে যে এস এর মতো উচ্চারিত হলে দন্তস্ব হবে, এস এইস এর মতো উচ্চারিত হলে তালব্যস্য হবে, লাগবে না। এটা কিভাবে শিখবে? যে এইভাবে, যে তালব্যস্য থাকুক, মূর্ধন্য স থাকুক, দন্তস্ব থাকুক, সব সময় তালব্যস্যই হবে, সব সময় তালব্যস্য। কারণ তুমি তো এটা বুঝতে পারবা না। আচ্ছা, এটা কি দন্ত এস আর এইস হচ্ছে নাকি শুধু এস হচ্ছে, তুমি কিভাবে বুঝবা? উপায় নাই, জাস্ট এইটা মনে রাখো, তালব্যস্য, দন্তস্ব, মূর্ধন্য স সবসময় তালব্যস্য হবে। যদি এর সাথে রিকার অথবা র ফলা থাকে তাহলে কি হবে? দন্তস্ব হয়ে যাবে। এরপরে আসো, এই 5-6 শেষ। রি থাকলে রয় ঋষিকারে রি হয়, রি থাকলে কি হয়? রয় ঋষিকারে রি হয়ে যায়। আচ্ছা, এক্স টি জেড আলিফ, আপনার নামের উচ্চারণটা আমি পারলাম না, আপনি কমেন্টটা করেন। হ্যাঁ, ইওর তালহা খন্দকার তালহা। এই গৌতম রয়, তুমি ভদ্র হয়ে যাও, আমার নাম কি শায়েক রে? এ পেজের নাম সহায়ক। গৌতম রয়, তুমি ভদ্র হয়ে যাও, ঠিক আছে? তুমি যে নাম নিয়ে বিকৃত করতেছো, তুমি জানো এতে তুমি মহাভারত অশুদ্ধ করতেছো। কারণ নাম দিতে হলে তুমি গরু ছাগল এগুলোকে কি করে, আমার যখন নাম রাখছে নোমান, তখন তারা কি করছে বাবা মা, এটাকে হচ্ছে ওই আকিকা করতে হয়েছে। তো তুমি যে আমার নাম চেঞ্জ করে দিচ্ছ, তুমি তো একটা মুরগিও কাটো নাই আমার জন্য, আমার নাম চেঞ্জ করতে আসছো, এগুলো করবা না। দেখো, রি শব্দ থাকলে কি হয়? রয় ঋষিকারে রি হয়। যেমন ঋণ হয়, ঋষি হয়, রয় ঋষিকারে রি, তালব্যস্য সি। ঋতু হয়। একজন কোশ্চেন করছে স্যার নদীতে নদী কেন হলো? ইওর তালহা খন্দকার কেন হলো? আমি বলে দিছি, ওই যে রস্যইকার দীর্ঘইকার আছে, এই জন্য নো হয়ে গেছে, নটা নো হয়ে গেছে। জ থাকলে উচ্চারণের সবসময় বর্গীয় জ হয়,
অন্তস্থ জ থাকলে কি হবে? সবসময় বর্গীয় জ হবে। যেমন চর্যাপদ কি হবে? চোরজাপদ। এই যে যা, মোর যা দা, যখন, যখন, তাহলে অন্তস্থ জ সবসময় বর্গীয় জ হয়ে যাবে। হয় ব থাকলে বটা ভ হয়ে যায়, হয় ব থাকলে বটা ভ হয়ে যায়। এই হয় ব এর পূর্বে যদি ও বা আ থাকে তাহলে ও হয়। যেমন যেমন আহ্বান, আহ্বান। আর যদি এই হয় বয়ের পূর্বে রস্বইকার থাকে তাহলে এটা রস্যৌকার হয়ে যায়। যেমন জিহ্বা, বিহ্বল। শব্দের প্রথমে যদি মফলা বফলা থাকে তাহলে তা উচ্চারণ হয় না। যেমন শ্মশান, স্বাধীন, শ্মশান, স্বাধীন, স্বাগত, স্মরণ। এরপরে আসো ভাইয়া, শব্দে অ ধ্বনির পর, শব্দে অ ধ্বনির পর রস্য ই, রস্য উ থাকলে ওটা ও হয়ে যায়। অলরেডি পড়িয়ে ফেলছি, অসীমতি অতীত, এটা বলে সংবৃত হওয়া। শব্দের প্রথমে যদি রফলা যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে ওটা ও হয়। যেমন প্রমাণ, প্রশ্ন, ভ্রমণ। এরপরে আসো, এগুলো তো আজকে পড়েই ফেলছি যে দয় ব থাকলে দয় এবং ব উভয় উচ্চারিত হবে। যেমন উদ্বেগ, উদ্বোধন, উদ্বেল। গর সাথে ব ফলা থাকলে গ এবং ব উভয় উচ্চারিত হয়। যেমন দিক বিদিক, দিক বিদিক, দিক বিদিক। সবাই একটু শেষ পর্যন্ত থাকো। হ্যাঁ, অনেকে ছিল, আর মাত্র 124 জন আছো। তোমরা সবাই একটু ক্লাসে শেষ পর্যন্ত থাকো ভাইয়া, উপকৃত হবা। জাস্ট এটুকুই বললাম। গর সাথে বফলা যুক্ত থাকলে গ ব উভয় উচ্চারিত হয়। দিক বি দিক, দিক বি জয়, ঋগ বেদ। এরপর আসো 15 নাম্বার, শব্দের মধ্যে বা শেষে যদি ম ফলা থাকে সেই ম উচ্চারিত না হয়ে তার পূর্বের বর্ণের দ্বিত্ব উচ্চারিত হয়। যেমন সদ্য, সদ্য, পদ্ম, পদ্মা। শব্দের শুরুতে যদি জ ইও থাকে তাহলে গয় জ ফলা হয়। যেমন জ্ঞান, জ্ঞানী, জ্ঞাত। এরপরে আসো, শব্দের মাঝখানে জ ইও থাকলে দুটো গ হবে, পরের গর সাথে জ ফলা হবে এবং উপরে চন্দ্রবিন্দু হবে। কেন? কারণ ইও চলে গেছে, ইও একটি নাসিক্য বর্ণে ছিল, এটি আনুনাসিকের জন্য। তাহলে অজ্ঞান, বিজ্ঞপ্তি, জ্ঞাপন। এরপরে আসো, শব্দে যদি হওয়ার সাথে জ ফলা থাকে তাহলে হয়ের উচ্চারণ জয় ঝ হয়। শব্দে শব্দে হওয়ার সাথে জ ফলা থাকলে, হওয়ার সাথে জ ফলা থাকলে হয়ের উচ্চারণ জয় ঝ হয়। যেমন উজ্জ, গ্রাহ্য, সহ্য। আচ্ছা ভাইয়া, এটা সহ্যটা শো হয়ে গেল কেন? শো হয়েছে কেন? কারণ এর পরের বর্ণের সাথে জ ফলা আছে। যেহেতু জ ফলা আছে তাই পূর্বের ওয়াটা ও হয়ে গেছে, সহ্য হয়ে গেছে। 19 নাম্বারটা কি ছিল? যদি শব্দের মধ্যে বা শেষে তর সাথে র ফলা থাকে তাহলে দুটো ত হবে, পরের তর সাথে র ফলা হবে। যেমন তত্র, রাত্র, ছাত্র। শব্দে অনুস্বার থাকলে সেটি উম হবে। যেমন হিং, স্র, উন, বিং, স। শব্দের মধ্যে বা শেষে ক্ষীয় থাকলে, হ যোগ মফলা থাকলে উচ্চারণে ময় প্লাস হ হয়ে যায়, ম প্লাস হ হয়ে যায়। তাহলে শব্দের মধ্যে বা শেষে হ প্লাস মফলা থাকলে উচ্চারণে ম প্লাস হ হয়ে যায়। যেমন ব্রাহ্মণ, ব্রহ্মপুত্র। আচ্ছা, শব্দের শুরুতে ওই থাকলে উচ্চারণে ওই হবে। শব্দের শুরুতে ওই থাকলে উচ্চারণে ওই হবে। যেমন ঐক্য, ঐক্য, ওই কো তান, ওই কো তান। ঐশ্বর্য, ঐশ্বর্য, ঐক্য, ওই কো তান, ঐশ্বর্য। ওকে। শব্দে বিসর্গ থাকলে বিসর্গর পরের বর্ণের দ্বিত্ব উচ্চারিত হবে। যেমন পুনঃ পুন, পুনঃ পুন, ইতঃপূর্বে, নিঃশর্ত। ওকে। এরপরে আসো, এইটা হচ্ছে একজন জিজ্ঞেস করছিল ভাই এটা বুঝি নাই, আবার একটু বুঝিয়ে দেই। শব্দে যদি বিসর্গ থাকে বিসর্গর পরের বর্ণ দ্বিত্ব হয়। যেমন এখানে বিসর্গ আছে, বিসর্গর পরে প আছে,
পুন পুন, এই যে এই পটা দুইবার উচ্চারিত হয়ে গেছে। ইতপূর্বে পটা দুইবার উচ্চারিত হয়েছে। নিঃশর্ত, এই যে শটা দুইবার উচ্চারিত হয়েছে। এরপরে সর্বশেষটা কি ছিল? শব্দের মধ্যে বা শেষে জফলা যুক্ত ব্যঞ্জন থাকলে তার পূর্বের বর্ণের উচ্চারণ দিতে হবে। যেমন গদ্য, ঐক, মত্ত, ওদ্দ, ওদ্দ। আচ্ছা, আশা করি তোমরা সবগুলো দেখেছো। আমি তোমাদের সাথে অল্প কিছু কথা বলে আচ্ছা আলিফ, ঠিক আছে ভাইয়া, আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিন। হ্যাঁ, আও, আচ্ছা, ফারহান ইসলাম বলেছে ভাই ও, এই ওর নিচেও কেন হোস হস হলো না? এই ফারহান, তুমি কি আউ এই বলে থেমে যাও, নাকি আউ ভান, আউ ভান? ওটা কিন্তু টানা যায়, টানা যায় কিনা বলো তো? আউ ভান, আউ ভান, ও কিন্তু টানা যায়, কিন্তু লবণ এটা টানা যায় না, সেই জন্য নর নিচে হস হবে, ওর নিচে হস হবে না। ও একটি মুক্তাক্ষর। এটা কি বদ্ধক্ষর হয়েছে রে? আউ ভান। ঠিক আছে রুদ্র, ভালো থাকো ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, 25 ব্যাচ না? নাসরিন, লুবনা, ভাইয়া আমি ক্লাস শুরু করলে শুধু ঠাস করে তোমাদের নাম মনে চলে আসে, বুঝছো? মানে ক্লাসটা শুরু করলে ঠাস করে বলে ফেলি যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এইচএসসি 2025 ব্যাচ। স্যার, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র কোন দিন জানালে খুশি হব। ভাইয়া, এইটা আমি আমার মতো করে পড়াচ্ছি। আমি একটা টপিক ধরতেছি সেকেন্ড পেপারের, ওইটা কমপ্লিট করে আবার বাংলার এক দুইটা টপিক ধরবো, এরপর আবার সেকেন্ড পেপারের এক দুইটা টপিক ধরবো, ঠিক আছে? এটা আমি আমার নিজের মতো করে পড়াচ্ছি, নির্দিষ্ট কোনো ডেট দেই নাই। ধরো ডেট দিলে হবে কি, এই সপ্তাহের রবিবারে একটা টপিক পড়াইলাম, আবার পরের সপ্তাহের রবিবারে আবার উচ্চারণের বাকি তিনটা চারটা টপিক পড়াতে হবে, রুলস পড়াতে হবে। তো এইটা গ্যাপ আমি রাখতে চাই না। আমি যখন উচ্চারণ ধরবো টানা কয়েক ক্লাস শুধু উচ্চারণ পড়াবো, বানান ধরলে টানা কয়েক ক্লাস বানান পড়াবো, ব্যাকরণের কয়েকটা ক্লাস নেওয়ার পরে এক দুইটা টপিকের পরে আবার দুই তিনটা গল্প পড়াবো, এরপরে আবার ব্যাকরণের এক দুইটা টপিক ধরবো। বুঝছেন কিনা? ওকে, এবার আপনাদের কয়েকটা কথা বলি, ক্লাসটা শেষ করে দেই। শোনেন, আমাদের কারোরই টাইম নষ্ট করার মতো সময় নেই, কারোরই নাই। আপনি ভাবিয়েন না যে এইখানে ক্যামেরার সামনে দাঁড়ায় থেকে আমরা ফাউল টাইম নষ্ট করতে আসি। আমাদের প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, প্রত্যেকের দাম আছে। আমি অফলাইনে এই সময়টা দিলে আমি পার আওয়ার একটা হিউজ একটা অ্যামাউন্ট আমাদেরকে পেমেন্ট করা হয়। ঢাকার প্রায় 3টা জায়গায় আমি নিজে অফলাইনে পড়াই, বা আমার নিজের পার্সোনাল স্টাডি থাকে। আমার সেমিস্টার ফাইনাল আর 10 দিন নাই, আজকে 26 তারিখ, তো আমার 6 তারিখ থেকে পরীক্ষা, আর 8-9 দিন আছে। আমার নিজের পড়াশোনা সবার আগে, আপনাদের পড়ানো আমি বাদ দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই, আমার কিছু টাকা লস হতে পারে, বাট আমার পড়াশোনা, আমার নিজের রেজাল্ট সবার আগে। তো আমার নিজের পড়াশোনা আছে, আমার নিজের পরীক্ষা আছে, আমার নিজের অফলাইন ব্যাচ আছে, আপনারা আছেন, অ্যাডমিশন ব্যাচ আছে, আমাদের অনেক কিছু মেনটেন করতে। অতএব আমাদের কারো সময় কি নাই, কম মূল্যের না, আমাদের প্রত্যেকের সময়, আপনার সময় গুরুত্বপূর্ণ। আপনি 2 দিন পরে ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা লাইফে খুব ভালো পজিশনে যাবেন, আপনি দেশকে সার্ভ করবেন, ফ্যামিলিকে সার্ভ করবেন, আমাদের প্রত্যেকের সময়ের দাম আছে। কোনো টিচারকে ক্লাসে এটা বলিও না যে স্যার একটু দ্রুত পড়ান, স্যার দ্রুত শেষ করেন। ভাই, প্রত্যেকেরই সময়ের দাম আছে। আমি এখন এই ক্লাসটা শেষ করে আমার বাসা এখান থেকে 14 কিলোমিটার, 17 কিলোমিটার দূরে, আমি শাহবাগ হয়ে ঘুরে যাব, এখন 17 কিলোমিটার জার্নি করে আমি বাসায় যাব। তোমাদের ক্লাসটা যত দ্রুত শেষ করবো আমি তত দ্রুত বাসায় যেতে পারবো, আমি দ্রুত ঘুমাবো, আমি ভোরে উঠে, আমি গ্রুপ স্টাডি আছে, আমার ক্লাস আছে ডিপার্টমেন্টে সকাল 8টার ক্লাস, তো আমাকে এই রাত্রে আবার বাসায় যেতে হবে, আবার সকাল 8টার ক্লাস ক্যাম্পাসে এসে ধরতে হবে 14 কিলোমিটার জার্নি করে। তো আমরা কেউই তো চাই না রে ভাই টাইম নষ্ট করতে, খুব দ্রুত যেতে চাই। বাট আপনারা অনেক কিছু বুঝেন না, যে বিষয়গুলো আমরা বুঝি, কারণ আপনি একা পড়তেছেন, কিন্তু আমি আরো 10টা ব্যাচকে পড়াচ্ছি, আমি স্টুডেন্ট সাইকোলজি নিয়ে কাজ করতেছি। তো আমি বুঝি যে 2টা রুলস পড়ার পরে আমি 2 মিনিট গল্প করি, 1 মিনিট কথা বলি, এই ফাঁকে আমার তো সব ক্যাটাগরি স্টুডেন্টকে ডিল করতে হবে, তাই না? যারা এগিয়ে আছে, যারা পিছিয়ে আছে, যারা মধ্যম ক্যাটাগরি, সবাই রুলস গুলো উঠিয়ে ফেলুক, এরপর আমি নেক্সট রুলসে যাব। আর আপনারা ভাবিয়েন না যে ভাইয়া আপনি একটা টপিক পড়াইতে 4 দিন সময় নিচ্ছেন, এটা আপনাদের ভালোর জন্য নিচ্ছি। একটা উচ্চারণ পড়াতে আমি 4 দিন সময় নিচ্ছি, অথচ ইউটিউবে আমার ক্লাস আছে, জাস্ট একটু গিয়ে দেখে আসবেন।
যে 5.5 ঘন্টা 6 ঘন্টার একটা ক্লাস দেখে আপনার সিনিয়র ভাইয়ারা তারা হচ্ছে 100-100 অ্যান্সার করে আসছে বা 90% অ্যান্সার করে আসছে ওই একটা ক্লাস দেখে। একটা ক্লাসে আমরা সবগুলো টপিক, বানান, উচ্চারণ, শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ, সমাস সবকিছু শেষ করিয়ে দিছিলাম। তো আমরা তো পড়াতে পারবো, কিন্তু আপনার ব্রেন তো এটাকে নিতে হবে। আপনার ব্রেনকে আমি ধীরে ধীরে ইনপুট দিয়ে এটা ভালো ক্যাচ করবে, এটা দীর্ঘস্থায়ী হবে, ভালো রেজাল্ট করতে পারবে। কারণ আমি আপনার থেকে টাকা নিচ্ছি, আপনার আমার ভালো সার্ভিস দিতে হবে। তো আমাকে একটু আমার মতো পড়াতে দেন। আমরা নেক্সট ক্লাসে প্রশ্ন পড়ব। আমি 5 থেকে 6টা প্রশ্ন পড়াবো আপনাদের। অধ্বনি উচ্চারণের প্রশ্ন পড়াবো, সংবৃতের পড়াবো, বিবৃতির পড়াবো, এ ধ্বনির পড়াবো, বফলা পড়াবো, মফলা পড়াবো। এরকম আমি প্রশ্নগুলো স্লাইড অলরেডি বানিয়ে রাখছি, আজকে পড়াইতাম কিন্তু ভাবলাম আজকে 24টা শেষ করি। নেক্সট ক্লাসে প্রশ্নগুলো পড়াবো এবং তারপরের ক্লাসে আমি আপনাদের উচ্চারণ প্র্যাকটিস করাবো বোর্ড কোশ্চেন গুলো থেকে। এই যে এইগুলো থেকে কোশ্চেন প্র্যাকটিস করাবো। এরপরে আমি আপনাকে বলবো যে বাংলাদেশের যে কোনো এগুলো যখন আপনাদের প্র্যাকটিস করাবো, আপনি বাংলাদেশের যে কোনো টেস্ট পেপার থেকে যে কোনো কলেজের আপনি কোশ্চেন ব্যাংক সলভ করেন, আপনি নিজে নিজে 100% সলভ করতে পারবেন ইনশাল্লাহ। তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। শেষ পর্যন্ত কি কেউ আছেন আপনাদের কারো কোনো এক্সাক্ট কোশ্চেন থাকলে আমি সেই কোশ্চেনের অ্যান্সার দেব? হ্যাঁ, ওকে। হ্যাঁ, আমরা আমরা সেগুলো নিয়েও কাজ করব ভাইয়া, যেগুলো রুলস এর বাইরে আছে। নির্মিতি পড়াবো রে ভাইয়া, নির্মিতি তো পড়ানোর কিছু নাই রে। নির্মিতি আমি খুব অল্প ক্লাস নেব, 1-2টা করে ক্লাস নিয়ে আমি সবগুলো নির্মিতি শেষ করিয়ে দেব। হ্যাঁ রুদ্র ভাইয়া, অনেক অনেক দোয়া রইল রে ভাইয়া। আপনারা ভালো করে পরীক্ষা দেন। আপনারা 25 ব্যাচকে আমি যত স্টুডেন্টকে পড়িয়েছি, আমার মনে হয় না আর কোনো ব্যাচকে এত স্টুডেন্টকে পড়ানোর সুযোগ হবে কিনা। অবশ্যই হবে আশা করি। 26-27 ব্যাচ আমাদের পরবর্তী ব্যাচগুলো, তারাও যথেষ্ট আমাদের সাথে কানেক্টেড থাকবে। একটা কথা বলে শেষ করে দেব ক্লাসটা। সেই কথাটা হলো, তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, আমি প্রত্যেকটা ক্লাসে একটা করে একটু মোরাল লেসন রাখার চেষ্টা করি। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আমি 1 মিনিট একটা মোরাল লেসন দিয়ে ক্লাসটা শেষ করে দেব। সেটা হলো, লাইফে তুমি যত ভালোই পড়াশোনা করো না কেন ভাইয়া, যত ভালো পড়াশোনাই করো, একটা কাজ একটু করবা। সেটা হচ্ছে, কখনোই তুমি তোমার আব্বু আম্মুর সাথে খারাপ ব্যবহার করিও না। আমি আমার নিজের অ্যাডমিশন জার্নিটা গতকাল আমার পেজে বলছিলাম। তো পুরোটা বলতে পারি নাই, শুধু এইটুকু বলছি যে আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। 15 সালে এমন ছিলাম, এখন এমন। বাট আমার অ্যাডমিশনের না একটা গল্প আমার মনে হলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। আমার ঢাকা ভার্সিটি যেদিন ভর্তি পরীক্ষা, তার 8 কি 9 দিন আগে আমার আম্মু অসুস্থ হয়ে যায় এবং তার 2-3 দিন পরে ছোট বোন অসুস্থ হয়ে যায়। তো ওই সময়টা কিন্তু স্টুডেন্টরা একটু মেন্টালি খুব চ্যালেঞ্জিং সময় কাটায়, পরীক্ষার আগ মুহূর্তের সময়টা। বাট আমার এমন একটা অবস্থা হয়েছে যে ওই সময়টা আমাকে হসপিটালে কাটাইতে হয়েছে। আমি জিকের, রিসেন্ট জিকের বিভিন্ন সাপ্লিমেন্ট বের হতো, বা বিভিন্ন ভোকাবুলারির বইগুলো হাতে করে নিয়ে, আমার এখনো মনে আছে আমি ওই সময়টা আমার আম্মুকে হসপিটালের বেডে রেখে আমি হসপিটালের বারান্দা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছি, হাঁটছি, পড়ছি। আমার আম্মু, ছোট বোন কান্না করতো যে ভাইয়া আমরা দুইজন একসাথে অসুস্থ হয়ে গেলাম, তুমি সারা জীবন আমাদের ব্লেম দিবা যে আমাদের জন্য তুমি চান্স পাওনি, কারণ এই এই শেষ মুহূর্তে এসে তোমার আর 9 দিন পর পরীক্ষা। আমার 9 দিন আগে আম্মু হসপিটালে যায়। আম্মুও খুব কষ্ট পেত যে বাবা তুমি সারা জীবন আমাকে ব্লেম দিবা যে তুমি চান্স পাওনি আমার জন্য। কিন্তু বিলিভ করেন ভাই, আমি কিন্তু আহামরি ভালো স্টুডেন্ট ছিলাম না। আমি এসএসসিতে 4 পয়েন্ট পাওয়া স্টুডেন্ট। বাট আমি খুবই আত্মবিশ্বাসী ছিলাম। আমি আমার আম্মুর প্রতি এখনো পর্যন্ত আমি আম্মুর হাতে খাবার খাই। মানে এইটা আমার, মানে আম্মুর প্রতি একটা ভালোবাসার অংশ, যে এখনো আম্মুকে ছাড়া আমি কিছু বুঝি না। এই যে আম্মুর সাথে যে আমার একটা রিলেশন, আম্মুর 9 দিন আগে আমি আম্মুর সাথে যে খেদমত করেছি এবং আম্মু আমার যে দোয়াটা করে দিছে, আমার চেয়ে অনেক অনেক ভালো স্টুডেন্ট ঢাবিতে চান্স পায়নি। আমরা প্রায় 1,00,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলাম, মাত্র 1700 জন চান্স পেয়েছে। তার ভিতরে মেধা কোটায় পেয়েছে মাত্র 1300 জন, আর 500 কি 550 জন ছিল হচ্ছে কোটায়, মানে মুক্তিযুদ্ধ কোটায়, বিভিন্ন কোটায়। তার মানে মাত্র 1,00,000 স্টুডেন্ট থেকে আমরা 1700 জন চান্স পেলাম, তার ভিতর 1300 জন মেধা কোটায় পেলাম। আমি একজন এই অধম যে 4 পয়েন্ট পাওয়া স্টুডেন্ট। আমার অনেক ফ্রেন্ড আছে যারা জীবনে ডাবল গোল্ডেন এ প্লাস পাইছে, তারা চান্স পায় না। চান্স পাওয়ার জন্য এই 4টা জিনিস লাগে। নিজের চরম লেভেলের প্রচেষ্টা করতে হবে, সর্বোচ্চটুকু দিয়ে প্রচেষ্টা করতে হবে, কোনো গাফলতি রাখা যাবে না। নিজের ইবাদত গুজার করতে হবে। তুমি যেই ধর্মেরই হও,
তুমি মুসলিম হলে নামাজ পড়ো, তুমি তোমার যেই যেই ধর্মের আছো সেই ধর্মের ইবাদত করতে হবে। তাহলে কি হবে? তোমার ব্রেন ভালো থাকবে, স্রষ্টার রহমত থাকবে তোমার প্রতি। সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে, স্রষ্টার প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের ইবাদত গুজার করতে হবে, আব্বু আম্মুর সেবা করতে হবে, তাদের ভালোবাসা লাগবে, আল্লাহর রহমত লাগবে। তোমার এই সব কিছুর কম্বিনেশনের রেজাল্ট। এই জন্য অনেক দেখবা যে অনেক ডাবল গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্ট চান্স পাবে না। অনেক ডাবল গোল্ডেন স্টুডেন্ট পাওয়া স্টুডেন্ট যে ডাবল গোল্ডেন এ প্লাস পেয়েছে, জীবনের সব পরীক্ষায় টপ করেছে, কিন্তু ভালো ভার্সিটিতে তার চান্স হয়নি। আবার অনেকে আছে খুব খারাপ স্টুডেন্ট, এভারেজ ক্যাটাগরি স্টুডেন্ট, বাট সে খুবই আল্লাহর প্রতি ভরসা করে। ওই যে একটা বিষয় বললাম, চারটারই ব্যালেন্স লাগবে। শুধু আব্বু আম্মুর দোয়া থাকলে হবে না, যে আব্বু আম্মুর শুধু দোয়া করতেছে কিন্তু তুমি বিন্দুমাত্র পড়ো না, তাহলে কিন্তু আবার হবে না। তোমার পড়াশোনার সাথে তোমার আব্বু আম্মুর দোয়ার কম্বিনেশন, আল্লাহর রহমত, সবকিছু মিলে তোমার সুন্দর একটা রেজাল্ট হবে। ভালো স্টুডেন্ট হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ হওয়ার প্রথম পর্যায়ে হলো তোমার নিজের পরিবার থেকে তুমি একটা ভালো সন্তান হও। তাহলেই তুমি তোমার জীবনের সব জায়গায় ভালো ছাত্র হতে পারবে, ভালো শিক্ষক হতে পারবে, ভালো মানুষ হতে পারবে, দেশ জাতির একটা ভালো নাগরিক হিসেবে, সফল মানুষ হিসেবে সার্ভ করতে পারবে। সবাই ভালো থাকো। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।